আরো কত শত কথা একাকী বলে চলল ছেলেটা, যা পরিবার এবং স্ত্রীর সামনে বলতে পারেনি, যে দুঃখটুকু সবার সামনে প্রকাশ করতে পারেনি, তা যেন এখানে এসে উগরে দিল অনায়াসে। মৃত সন্তানের সাথে কত শত আলাপ হলো অগণিত সময় ধরে। একটা সময় কথাটা না ফুরালেও বেলা ঠিকই ফুরিয়ে এলো। গন্তব্য ফিরতে হবে ভেবে ছেলেটা উঠে দাঁড়ালো। সন্তানকে বিদায় জানিয়ে পা বাড়ালো বাড়ির অভিমুখে। একটাবার পেছন ঘুরে দেখলো না আর। দেখলে হয়তো জানতে পারতো, শুধু সে নয়, অন্য কেউ ছিল এতক্ষণ তার আশেপাশে, যে কিনা যত্ন রেখেছে তার সন্তানকে, নিজের সন্তানের ন্যায় আগলে রেখেছে। তার মতো নিয়মিত এসে কত শত কথা বলে যায়। দেখা হলো না তার চলে যাওয়ায় সেই নারীর চোখের অশ্রুটুকু। দেখা হলো না তাকে তীব্রভাবে দেখার আশায় ছুটে আসা সেই রমণীর অসহায় মুখশ্রী। জানা হলো না সেই সত্যটুকু। জানা হলো না আজও কেউ তাকে ভালোবেসে বেছে নিয়েছে একলা জীবন। যার জীবন আছে কেবল সে আর তার মৃত সন্তানের অস্তিত্ব। জানা হলো না অন্য এক নারীও তাকে ভালোবেসে কোরবানি দিয়েছে জীবনের সমস্ত আশা স্বপ্নটুকু। সেই সন্ধ্যায় আর বাড়িতে ফেরেনি। একা একা ঘুরেছে অনেকটা জায়গায়। পরিচিত সেই পার্টি অফিসের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিল কতক্ষণ। ভেবে পায় না তার ভুলেই তার জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিল, নাকি এই রাজনীতি কেড়ে নিল, নাকি সবই এক ভাগ্যের নির্মম খেলা মাত্র। নিজের দলের কতগুলো লোকের সাথে দেখা হলো, সবাই নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত। 4 বছরে কত শত পরিবর্তন সবকিছুতেই, তবে সবই তার অলক্ষ্যে। এ নিয়ে কি তার দুঃখ প্রকাশ করা উচিত? বাড়ি ফিরল 10টা নাগাদ। বাড়িতে তখনও সবাই নিচে যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত। মনে হয় কতগুলো দিন বাদে এ বাড়িতে উৎসব লেগেছে, শুধুমাত্র তার ফিরে আসা। দুপুরেতেও শ্বশুর শাশুড়ি আর শ্যালক এসেছিল তাকে দেখতে। কাল যেতে বলেছে ও বাড়িতে, ফিরে গেছে বোধহয়। কিন্তু এখানে অদ্রিজা নেই কেন? ভাবুক হলো মন। নূর বেগম ছেলেকে দেখতে পেয়ে শুধালেন খাবে কিনা। রুদ্ধ না জানাতেই ছেলেকে ডেকে নিলেন আড়ালে কিছু কথা বলার জন্য। আড়ালে নিয়ে রুদ্ধকে এক এক করে সব খুলে বললেন অদ্রিজার রোগের ব্যাপারে। বলতে বলতে তিনি ভেঙে পড়লেন, অথচ রুদ্ধ শক্ত খুঁটির ন্যায় নির্লিপ্ত দাঁড়িয়ে। সে তো গাড়িতে থাকতেই সব বুঝে নিয়েছিল। বুকে কষ্টের আঁচ ছুটে চললেও মাকে বুঝতে দিল না কিছুই, বরং মাকে সামলালো। মেয়েটা সন্ধ্যায় খেয়েছে শুনে ছুটে গেল রুমের দিকে। রুমটা অন্ধকারে তলিয়ে। কই, আগে তো এমন অন্ধকার থাকতো না, বরং ভয় পেত মেয়েটা। ভাবনার মাঝেই শুনতে পেল মেয়েটার উচ্ছ্বসিত কণ্ঠস্বর। আপনি এসেছেন রুদ্ধ। জানেন আমরা কত অপেক্ষা করেছি। আপনার ছেলে তো আপনার উপর ভীষণ অভিমান করে আছে এত দেরি করে আসায়। মেয়েটার কথাগুলো যেন বুকে কাটা বাঁধার ন্যায় বিঁধল। সে তো কোনো শব্দ করেনি, তাহলে মেয়েটা বুঝলো কি করে যে সে এসেছে? বেশি না ভেবে রুমের লাইট অন করলো। আলো পড়ায় অদ্রিজা ফিরে তাকালো পিছু। আলতো হাসলো। একটু আগে কি বলেছে তা যেন ভুলে বসেছে। পুনরায় হাস্য মুখে আওড়ালো। আপনি এসেছেন, এত দেরি হলো যে? রুদ্ধ জবাব দেওয়ার মতো শব্দ খুঁজে পেল না। যখন দেখলো মেয়েটা ফ্লোরে করা বিছানার ওপর বসে আছে। মেয়েটা কি এখানে ঘুমায় রোজ? দ্রুত পায়ে এগিয়ে গেল মেয়েটার সম্মুখে, চটজলদি শুধালো। তুমি এখানে ঘুমাও? অদ্রিজার সহজ জবাব ভেসে এলো। হ্যাঁ। কেন? ফ্লোরে ঘুমালে ঠান্ডা লেগে যায় জানো না? আপনিও তো ফ্লোরে ঘুমাতেন, তাহলে আমি কি করে বিছানায় ঘুমাতাম আরাম করে? মেয়েটার ব্যথিত কণ্ঠের জবাব শুনে রুদ্ধ যেন পুনরায় এক ধাক্কা খেলো। মেয়েটা তার জন্য নিচে ঘুমাতো? এই মেয়ে আর কি কি সহ্য করেছে তার জন্য? তাকে আরো ভেঙে দিতে অদ্রিজা বাচ্চামুখ স্বরে বলে উঠল। আলোটা বন্ধ করুন না। আলোতে আমার ছেলেটা একদম থাকতে পারে না। আপনিও আসুন, ওর সাথে খেলবেন। রুদ্ধ শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। প্রতি পদে পদে যেন অসহায়ত্ব ঝরে পড়ছে। মায়ের মুখ থেকে একটু আগেও শুনেছে মেয়েটা এমন করে, কিন্তু এখন চোখে দেখে আর যেন সহ্য হচ্ছে না। দ্রুত মেয়েটাকে বসা থেকে তুলে দাঁড় করালো। নরম কণ্ঠে আওড়ালো। ওঠো, আর বিছানায় গিয়ে ঘুমাও। এখানে কেউ নেই, চলো ঘুমাতে। স্বামীর কথা যেন পছন্দ হলো না অদ্রিজার। বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে আওড়ালো। সে না হয় উপরে ঘুমাবো, কিন্তু আপনি বুঝি আমার ছেলেকে দেখতে পাচ্ছেন না? সবার মতো আপনিও আমাকে অবিশ্বাস করছেন, তাই না?
রুদ্ধ যেন অস্থিরতায় ঘাম ঝরতে শুরু করলো। কি জবাব দিবে মেয়েটাকে? কি বললে মেয়েটা বুঝবে যে এখানে কেউ নেই? কিভাবেই সারিয়ে তুলবে মেয়েটাকে পুনরায়? বারবার শুষ্ক ঢোক গিলল ছেলেটা। ছোট্ট করে বলল, তুমিই তাকে দেখো, আশেপাশে কেউ আছে কিনা। অদ্রিজা তাই করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। এবার যেন অদ্রিজা কেঁদে দিবে ভাব। অভিযোগ জানিয়ে আওড়ালো, ও চলে গেছে। আপনি আলো জ্বালাতেই ও অভিমান করে চলে গেছে। না হলে এতক্ষণ আমার সাথে খেলছিল ও। মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠছে, যা রুদ্ধকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। রুদ্ধ জোরে একটা শ্বাস টেনে নিল নিজের মাঝে, নিজেকে সামলালো অনেক কষ্টে। খুঁজে অদ্রিজার ঔষধ বের করে এনে জোর করে খাইয়ে দিল। নিচের বিছানাপত্র তুলে গুছিয়ে রেখে দিল কাভার্ডে। মেয়েটা তখনও বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে ছলছল নেত্রে দাঁড়িয়ে আছে। রুদ্ধ দরজা আটকে দিয়ে বউকে টেনে নিল বিছানায়। নিজের বুকের ওপর মেয়েটার জায়গা দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। মেয়েটা যাতে আরাম পায় এজন্য চুলের মাঝে বিলি কাটতে শুরু করলো। নিজের কষ্টটুকু নিজের মাঝেই চেপে রাখলো সন্তর্পণে। আস্তে আস্তে মেয়েটার ঘুম চোখ বুজে এলো। আর কোনো পাগলামি না করে একটা সময় ঘুমের দেশে তলিয়ে গেল। তবুও রুদ্ধ বউকে শক্ত করে ধরে রাখলো নিজের সাথে। তার দীর্ঘশ্বাসে যেন ভরে উঠল রুমটা। এই কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখের কার্নিশ ঘেঁষে। বউকে বক্ষ মাঝে আর একটু জোরে চেপে ধরে অস্পষ্ট স্বরে আওড়ালো একাকী, ভেবেছিলাম তোমাকে পেয়ে আজ চোখের নিদ্রা নেব, কিন্তু আমি নিজেই যেন তোমার নিদ্রাটুকু হরণ করে নিয়েছি। আল্লাহ তাআলা এত কঠোর কেন আমাদের বেলাতেই? সকালের নাস্তা শেষ করেছে আরো প্রায় আধা ঘন্টা পূর্বে। অফিস থেকে আজ ছুটি নিয়েছে। বাড়িতে একমাত্র বোন আর বোন জামাই আসবে বিধায় এটা নতুন নয়, কিন্তু এতদিন পর আসার জন্য কেমন নতুনত্ব অনুভব হচ্ছে। কিন্তু সেদিকে যেন কোনো ধ্যান নেই ছেলেটার। বাড়িতে এত কাজ থাকতেও সে সেই সকাল থেকে পড়ে আছে বাবার পিছু পিছু। আরব সাহেব দুবার ছেলেকে শুধিয়েছেন বটে, সে কিছু বলবে কিনা, কিন্তু সে মাথা নেড়ে বুঝিয়েছে কিছুই বলতে চায় না। অথচ পিছু ছাড়ছে না ছেলেটা। ছেলের এই অদ্ভুত আচরণ দেখে আরব সাহেব আর তমালিকা বেগম দুজনেই হতভম্ব। দেখেই বোঝা যাচ্ছে কিছু বলতে চায়, কিন্তু এত কিকের দ্বিধা হচ্ছে যে উচ্চারণ করতে ব্যর্থ হচ্ছে। কি এমন বলতে চায় ছেলেটা? মেয়ে আসার খাতিরে কিচেন থেকে যেন নড়ার ফুলটাটুকুও নেই তমালিকা বেগমের। তবে কাজের ফাঁকে ফাঁকে ছেলে আর স্বামীর দিকে নজর রাখতে ভুলছে না। ছেলেকে দোনামোনা করতে দেখে তিনি সেখান থেকেই চেঁচিয়ে শুধালেন, তিন্নি কি বাচ্চা হচ্ছিস তুই? যা বলার সরাসরি কেন বলছিস না? না বলিস আমাকে অন্তত কাজে একটু হেল্প তো কর। মায়ের চেঁচানো বুলি শুনে তমাল বসার ঘর থেকে মায়ের পানে অসহায় দৃষ্টিতে তাকালো। সমর্থন জানিয়ে পাশে থাকা আরব সাহেব এবার নরম কণ্ঠে বলে উঠলেন, আমার কাছে বলতে দ্বিধা করবে এমন সম্পর্ক আমাদের এখন নেই, তাই না? তাহলে বলছো কেন? যা বলার দ্রুত বলে দিয়ে মাকে খানিকটা হেল্প করো। সাহায্য করার কাজ কি ছেলে মানুষের? এর জন্য বাড়িতে এখন একজন মেয়ের প্রয়োজন নাই, তাই না বলো আব্বু? আরব সাহেব বলতে না বলতেই তমাল চটজলদি উপরোক্ত বাক্যখানা আওড়ালো। ছেলেটা বলে তো ফেললো, অথচ এখন নজর এড়াতে ব্যস্ত। আরব সাহেব নীরব হাসলেন খানিকটা, সরাসরি শুধিয়ে উঠলেন। বিয়ে করতে চাইছো? তমাল খানিকটা লজ্জা পেল যেন। সেই সকাল থেকে সামান্য এই একটা কথা বলার জন্য বাবার পিছে পড়ে আছে, কিন্তু সাহসী হচ্ছিল না যেন। নিজের বিয়ের কথা বলতে এত সাহসের প্রয়োজন হয় বুঝি? তার তো এখন মেয়েদের মতো লজ্জাও লাগছে। তবুও পিছু হটল না। একবার বলে যখন দিয়েছে তার বাবা বুঝেও গেছে, তখন সাহস দেখিয়ে বাকিটাও বলে দিতে হবে। তার আর এই অপেক্ষা একদম ভালো লাগছে না। বাবার প্রশ্নে উপর নিচ মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল সে সত্যিই বিয়ে করতে চায়। আরব সাহেব যেন পূর্বেই অবগত ছিলেন। ওনার হাসিটুকু আরো প্রসারিত হলো। পুনরায় শুধালো, পাত্রী ঠিক করা আছে? ছোট্ট এক প্রশ্ন, তবুও যেন নামটা নিতে তমালের হৃদস্পন্দন বেড়ে গেল। চোখের সামনে ভেসে উঠল মেয়েটার মুখ আর কিছু সুকুমার স্মৃতি। ভয়, লজ্জা ভুলেই সরাসরি তাকালো বাবার চোখে। শুষ্ক একটা ঢোক গিলে বুক ফুলিয়ে বলে উঠল, আমি আরুর ননদ মানে রায়াকে পছন্দ করি আব্বু। আমি রায়াকে বিয়ে করতে চাই। বাক্যখানা শেষ হতে না হতেই বিকট একটা আওয়াজ হলো। পুরুষ দুজন উদ্গ্রীব হয়ে তাকালো।
কিচেনের দিকে। তমালিকা বেগমের হাত থেকে একখানা পাত্র নিচে পড়ে যাওয়ার তীক্ষ্ণ শব্দ তৈরি হয়েছিল। ভদ্রমহিলার মুখখানা হা হয়ে আছে, যেন এখনই কোনো পোকা গালের ভেতর ঢুকে যাবে। তিনি আরো বেশি আশ্চর্য, ছেলের মুখে এমন কথা শুনেও স্বামীকে নির্লিপ্তভাবে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে। মাকে পরিলক্ষিত করা শেষ হলে তমাল ভয়ে ভয়ে বাবার পানে তাকালো। সেও খানিকটা আশ্চর্য হলো বাবাকে নির্লিপ্ত দেখে। দুটো মানুষকে আর অপেক্ষা না করিয়ে আরব সাহেব নিজেই জবাব দিলেন, ঠিক আছে, আমি বিআই সাহেবের সাথে কথা বলবো এ ব্যাপারে। তমাল খুশি হতে পারলো কি না বোঝা গেল না, তবে ফট করে বলে উঠল, আর রুদ্র ভাইয়া? তার সাথে তুমি নিজেই কথা বলে নিও, এটাই ভালো হবে আমার মনে হয়। বাবার প্রতি উত্তর পেয়ে তমালের মুখখানা এতটুকু হয়ে গেল। এমন নয় যে রুদ্ধ কিছুই জানে না, তাই বলে সরাসরি বাঘের কাছে গিয়ে তার বোনকে চাইবে। তমালের যেন গলা শুকিয়ে এলো। তমালিকা বেগম কিচেন থেকে ছুটে এলেন বসার রুমে। স্বামীর উদ্দেশ্যে সহসা বলে উঠলেন, এমন এক বিষয় জেনেও তুমি নির্লিপ্ত আছো? আর ছেলেকে আজকাল কেন দিচ্ছ? জানো না সে কত বড় বাড়ির মেয়ে? আমার ছেলেকে মানবে? আরব সাহেব ভ্রুকুটি করে তাকালেন বউয়ের পানে। ছেলেকে এত ছোট করে দেখা বোধ হয় পছন্দ হলো না। মুখ গোমড়া করে জবাব দিলেন, কি কমতি আছে আমার ছেলের মাঝে? ভালো জব করছে, ভদ্র শিক্ষিত, আর কি প্রয়োজন? এবারে মেয়ে নিতে পারলে তাদের বাড়ির মেয়েকেও দিতে পারবে। তুমি বেশি না ভেবে রান্নায় মন বসাও, যাও। শেষের দিকে স্বরের তীক্ষ্ণতা যেন আরো বেশি শোনালো। ছেলের হয়ে এত সুনাম গাইতে শুনে মুখ বাঁকালেন তমালিকা বেগম। পুনরায় ছুটে গেলেন কিচেনের দিকে। যেতে যেতেই ছেলের উদ্দেশ্যে কটাক্ষ করে বলে উঠলেন, আসেন নবাবজাদা, একটু সাহায্য করেন। ননির পুতুল ঘরে তুলতে তো কিছুদিন পর এইসব কাজ আপনাকেই তো করতে হবে। মায়ের কটাক্ষপূর্ণ কথা শুনে মন খারাপ হলো না তমালের, বরং খুশি হলো এই ভেবে যে মা কিংবা বাবার কারো এই বিয়ে নিয়ে অমত নেই। হয়তো আঙ্কেল আন্টিও মেনে নিবে। তবে চিন্তা কেবল একটাই, রুদ্ধ আর তার মেজো ভাইকে নিয়ে। যা ঘাট তারা বোন দিলে হয়, না দিলে সেও ছিনিয়ে আনবে। তবুও তার এই মেয়েকেই চাই। বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতে বর্ষা থেকে উঠে মায়ের পিছু গেল সাহায্য করার উদ্দেশ্যে। আর আরব সাহেব মন দিলেন পত্রিকা পড়ায়। ঠিক 4 বছর পর বাপের বাড়িতে পা দিল মেয়েটা। স্বামীর সাজা হওয়ার পর একবার এসেছিল বটে, কিন্তু যখনই মা বাবা বোঝাতে চাইল তার সন্তান আর বেঁচে নেই, সে একটা ভ্রমের ভেতর আছে। সেই যে অভিমান করে চলে গেল আর এলো না। রোজ ভাইয়ের থেকে বাবা মায়ের খবর নিয়েছে। মন খানিকটা ভালো হলে নিজে কথা বলে নিয়েছে। তবুও এখানে আসেনি। আসার কথা বললেই একটা জবাব দিত। সে আসার পর একই সাথে যাবে। আজ সত্যি স্বামীর সাথে বাপের বাড়িতে পা দিল। মনে হচ্ছে 1000 বছর আসে না এখানে। বাড়ির দোরগোড়ায় গাড়ি আসতেই বুকটা কেমন করে উঠল। সে বোধহয় আসলেই পাগল হয়ে গেছে, না হলে কোনো কারণে মা বাবার উপর অভিমান করেছিল। সাথে এসেছে মেঘমহলের সকলে, কেবল বড় 4 সদস্য ব্যতীত। রূপ এখনো তার বড় আম্মুর কোলে। অদ্রিজা মেয়েকে নিয়ে হাসি মুখে ভেতরে প্রবেশ করলো। আরব সাহেব তখনও বসার ঘরে বসে মেয়েকে দেখার উদ্দেশ্যে। অদ্রিজা আসতেই প্রথম বাবাকে চোখে পড়ল। দৌড়ে গিয়ে বাবার পাশে বসে কাঁধে মাথাটা এলিয়ে দিয়ে ফুপিয়ে উঠল। রূপ নানা বলেই কোলে চড়ে বসলো। আরব সাহেব নাতনিকে কোলে জড়িয়ে নিয়ে অন্য হাতে মেয়ের মাথায় বুলাতে শুরু করলো। মেয়েকে এতদিন বাদে আসতে দেখে ওনার নিজেরই যেন চোখ ভারী হলো। অদ্রিজা ধরা স্বরে শুধিয়ে উঠল, কেমন আছো আব্বু? যেমনটা আমার আম্মু রেখেছে। আমার আম্মু কেমন আছে? বাবার জবাবের পাশাপাশি প্রশ্ন পেয়ে মেয়েটা বাবাকে আরো শক্ত করে বাবার হাতটা আঁকড়ে ধরলো। একই স্বরে জবাব দিল, আমিও ভালো আছি। রুদ্ধর বোধ হয় আজ খানিকটা অস্বস্তি হলো শ্বশুর বাড়িতে পা রাখতে, কিন্তু মুখের ভাব দেখে বোঝার উপায় নেই তা। সাবলীল ভাবে ভেতরে এসে শ্বশুরকে সালাম দিল। মেয়ে জামাইকে দেখে তমালিকা বেগমও ছুটে এলেন। সবাই ভেতরে এসে সবাইকে সালাম দিলে রায়া এলো সবার পিছু পিছু। ভিড়ের মাঝে যেন একটা মানুষকে খোঁজার চেষ্টা করলো। কিচেনের দিকে তাকাতেই চোখে চোখ পড়লো একান্ত পুরুষটির সাথে। তমাল দেখতেই ভ্রু নাচালো। তা দেখে মেয়েটা এমন করে মুখ ঘুরিয়ে নিল যেন সে তমালকে চেনেই না। হেঁটে গিয়ে সবার সাথে বসে পড়ল। ভুল করেও তাকালো না আর কিচেনের দিকে। মেয়েটার ভাব দেখে কেবল মিটিমিটি হাসলো তমাল।
খানিকটা বিরক্ত হলো তার দিকে দ্বিতীয়বার না তাকানোর জন্য। মনে মনে ভেবে নিল একবার বিয়েটা হোক, তারপর সব তেরামো বের করবে। এই মেয়েটার ছোট্ট নিরিবিলি বাড়িখানা স্বল্প সময়ের মাঝে গুঞ্জনে ভরে উঠল। সবাই মিলে মাতিয়ে তুললো বাড়িটাকে। হইচই লেগেই রইল সারাটাক্ষণ। এতে আরাফ সাহেবের মন পুলকিত হলো। আর মেয়েটাও যেন আজ আর বাবাকে ছাড়তেই চাইছে না। সকলের হাসি আড্ডার মাঝে সময় কখন ফুরিয়ে গেল বোঝাই গেল না। তমালিকা বেগমের এলাহি আয়োজন শেষ হতেই সবাইকে খেতে দিলেন। এই বেলায় সাহায্য করলো অদ্রিজা। খাওয়া শেষে আড্ডা দিল প্রত্যেকে। এহসান বাড়িতে সবার সময় কাটলো সন্ধ্যা পর্যন্ত। তারপর সবাই চলে গেল। থেকে গেল কেবল অদ্রিজা আর রুদ্ধ। আজকে তাদের কোনো মতেই ছাড়তে রাজি নন আরাফ সাহেব। শ্বশুরের ইচ্ছেকে প্রাধান্য দিতে একবারও ভাবেনি রুদ্ধ। এতদিন পর এসে একটা রাত তো থাকাই যায়। মেয়েটা সেই যে দুপুরে কিছু খেয়েছিল, তারপর আর একটা দানাও মুখে তুলেনি। রাত এখন প্রায় 8:30 বাজে। এই বাড়িতে থাকায় তমাল নিজ দায়িত্বে বোনের জন্য খাবার বেড়ে নিয়ে এলো। দরজা খোলা থাকা সত্ত্বেও নক করলো। ভেতর থেকে রুদ্ধর পারমিশন পেতে খাবার হাতে ভেতরে প্রবেশ করলো তমাল। তমালের হাতে খাবার দেখে রুদ্ধ যেন খুশি হলো। সেও চেয়েছিল বউয়ের জন্য এখন খাবার আনতে যাবে বা মেয়েটাকে বলবে খাবার খেয়ে আসতে। তার আগেই ছেলেটা হাজির। বেশ দায়িত্ববান হয়েছে। সে সব খবরাখবরই রেখেছে সবার বিষয়। কোনো বিষয়ই তেমন একটা অজানা নয়। তবে চাক্ষুষ দেখে সব স্পষ্ট বুঝতে পারছে। আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। হঠাৎ রুদ্ধ বলে উঠল। উপরোক্ত বাক্যখানা রুদ্ধ যেন কুৎসিত কিছু বলে ফেলেছে এমন করে মুখ বিকৃত করলো তমাল। নির্লিপ্ত স্বরে জবাব দিল। আমার বোনকে আমিই খাওয়াবো। রুদ্ধ নিজেও এবার ভ্রুকুটি করে তাকালো। বসা থেকে উঠে শালার নিকট এগিয়ে গেল। অদ্রিজা বিছানায় বসে স্বামী আর ভাইয়ের আলাপচারিতা দেখতে লাগলো কেবল। রুদ্ধ কাছাকাছি এগিয়ে ভারী কণ্ঠে শুধালো। আজব, আমি থাকতে তুমি কেন আমার বউকে খাওয়াবে? কারণ এতদিন আমি খাইয়ে এসেছি, এখন ওটা ওর অভ্যাস হয়ে গেছে। তৎক্ষণাৎ তমালের স্পষ্ট জবাব ভেসে এলো। রুদ্ধর বোধ হয় পছন্দ হলো না। তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো। তাহলে অভ্যাস চেঞ্জ করবে। এতদিন তোমার দায়িত্ব ছিল, তুমি করেছো, এখন থেকে আমিই করব। তমাল আর চোখে তাকিয়ে দেখলো তাদের মিষ্টিময় ঝগড়ায় বোনের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা দেখা যাচ্ছে। সে সহজে মেনে নিল না রুদ্ধের কথা। বোনের ওপর আশা রেখে রুদ্ধকে হারিয়ে দিতেই জোর গলায় বলে উঠল। আপনি ওর কাছে জিজ্ঞেস করুন কার হাত থেকে সে খেতে চায়, ও যেটা বলবে সেটাই হবে। রুদ্ধ তৎক্ষণাৎ বউয়ের পানে ঘুরে তাকালো। বউ তার হাত থেকেই খেতে চাইবে এই ভরসা রেখে জিজ্ঞেস করে উঠল। তুমি কার হাত থেকে খেতে চাও? অদ্রিজা যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। এক মুহূর্ত দেরি না করে ভাইকে জিতিয়ে দিতে হাস্যমুখে প্রতি উত্তর দিল। আমার ভাইয়ের হাত থেকে। বউয়ের স্পষ্ট জবাব শুনে রুদ্রর মুখখানা এতটুকু হয়ে গেল। মুখ গোমরা করে নিজ আসনে বসতে চাইল। তবে এই বেলায় তমাল এগিয়ে এসে হাতের খাবার থালাটা ধরিয়ে দিল রুদ্রের হাতে। রুদ্ধ খানিকটা অবাক হয়ে শুধালো। কি ব্যাপার, এতক্ষণ তর্ক করে এখন বোন বলাতেও ভালো ছেলে সাচ্ছ কেন? খাবার কেন তুলে দিচ্ছ আমার হাতে? যাও, নিচে খাওয়াও। তমাল বোকা বোকা হাসি উপহার দিল। সে জানে রুদ্ধ যখন এসেছে তখন বোন খেতে বাধ্য, কিন্তু সে তো এসেছে অন্য কারণে। কিন্তু বলার মতো সাহসী পাচ্ছে না, তাই এত যুক্তি তর্ক। কিন্তু বলতে তো হবেই। আমতা আমতা করে জবাব দিল ছেলেটা। মনে হলো সত্যি ওর অভ্যাস পরিবর্তন করা উচিত, তাই কারণ প্রতিদিন তো আর আমি যেতে পারবো না, তাই না? রুদ্রর বিচক্ষণ মন যেন কিছুর আভাস পেল। কয়েক মুহূর্ত শালাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বউয়ের পাশে গিয়ে বসে খাওয়াতে শুরু করলো। ভরাট কণ্ঠে আওড়ালো। কিন্তু আমার কেন অন্যরকম মনে হচ্ছে? কিছু বলতে চাও? ভরাট কণ্ঠ পেয়ে যেন তমাল ঘাবড়ে গেল আর চোখে তাকালো বোনের পানে। ভয়ে শুষ্ক ঢোক গিলে হাত কচলাতে শুরু করলো। রুদ্র যেন তা না দেখেও বুঝতে পারলো। এবার খানিকটা অভয় দিয়ে শান্ত স্বরে বলল। কিছু বলার থাকলে নির্ভয়ে বলো। তমাল পুনরায় বোনের পানে তাকালো, যেন খানিকটা সাহস পেতে চাচ্ছে। অদ্রিজা চোখের ইশারায় বুঝালো। বলে দাও। তমাল ভয়কে পায়ে মারিয়ে চটজলদি বলে উঠল। আমি রায়াকে বিয়ে করতে চাই। কয়েক মুহূর্ত নীরবতা চলল। রুদ্রর হাত যেন থমকে গেছে খানিকটা। তমালের তাই মনে হলো কি রিয়াকশন দিবে ছেলেটা। তাই ভেবে দুরু দুরু বুক কাঁপতে শুরু করলো।
তবে রুদ্ধ পুনরায় শান্ত স্বরে শুধালো। কি বললে? আবার বলো। এত শান্ত স্বর তমালের কাঁপন বাড়িয়ে দিতে সক্ষম হলো। তবুও সাহস করে বলে উঠল। যা শুনছেন সেটাই। আমি রায়াকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। বলে শেষ হলে এবার আসতে পারো। কথা শেষ হতে না হতেই রুদ্ধর মুখে এমন কথা শুনে তমাল আর অদ্রিজা দুজনেই অবাক হয়ে তাকালো। তমালের ভয় বৃদ্ধি পেল। তাহলে কি রুদ্ধ মানবে না এই বিয়ে? ভয়ে ভয়ে উচ্চারণ করতে চাইলো। ভাইয়া, যেতে বলেছি তোমাকে, এ বিষয়ে পরে কথা বলবো। পুনরায় কথার পিঠে বিরতিহীন বলে উঠল রুদ্ধ। তমালের মাথা নিচু হয়ে গেল। এত সাহস করে বলেও লাভটা কি হলো? রুদ্ধকে না মানাতে পারলে তো এই মেয়েকে কোনোদিনও পাওয়া সম্ভব না। তবুও কথা বাড়ালো না। যখন বলেছে পরে কথা বলবে, তখন না হয় অপেক্ষাই করুক ভেবে চুপচাপ বেরিয়ে গেল বনের রুম থেকে। রুদ্ধ পুনরায় বউকে খাওয়ানোতে মন দিল। ভাইকে মন খারাপ করে ফিরতে যেতে দেখে অদ্রিজা খাওয়া থামিয়ে স্বভাব সুলভ কণ্ঠে বলে উঠল। আপনি কি এই সম্পর্ক মেনে নেবেন না? আমার ভাই কিন্তু সত্যিই ভালো। শেষ করতে দিল না বউয়ের কথাটা। তার আগেই গম্ভীর কণ্ঠে আওড়ালো রুদ্ধ। এ বিষয়ে তোমাকে ভাবতে বলিনি, চুপচাপ খাবার খাও। গম্ভীর স্বর শুনে ভয় পেল অদ্রিজা, ঠিক আগের ন্যায়, সাথে অভিমানও হলো। সেই অভিমান থেকে আর একটা কথাও না বলে চুপচাপ খেতে শুরু করলো। রুদ্ধ বউকে খাওয়ানো শেষ হতেই ঔষধ খাইয়ে দিল। সময় কাটলো খানিকটা। ঔষধের তাড়নায় মেয়েটা অল্প সময়ের মাঝে পুনরায় ঘুমিয়ে পড়ল। আজ আর কোনো পাগলামি করলো না। এতে বোধ হয় স্বস্তি পেল রুদ্ধ। তার আর ঘুম পেল না। তবে বউয়ের পাশ থেকেও সরল না, বরং বউকে বুকে টেনে নিয়ে চুপচাপ শুয়ে রইল। হয়তো কোনো ভাবনায় মশগুল হলো। ভাবতে ভাবতে একটা সময় ঘুমের অতলে তলিয়ে গেল সে নিজেও। সময় পেরিয়ে আরো একটা রাতের দেখা মিলল। সকাল হতেই শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছিল রুদ্ধ। বউকেও নিয়ে এসেছিল সাথে। তারপর সারাদিন কেটেছে নিজেদের অফিসে। রাজনীতি নামক শব্দটাই যেন নিজের জীবন থেকে মুছে ফেলতে চায় সে। বাবার ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। সেই খাতিরেই অফিসে গিয়ে সব দায়িত্ব বুঝে নিতে নিতে দিন পেরিয়ে রাতের দেখা মিলেছে। তবুও যেন কাজের ফুরসত নেই। বাড়ি ফিরতে 3 ভাইয়ের বেজে গেল রাত 11টা নাগাদ। প্রিয়তা মেয়ের কাছে আছে। অদ্রিজা নিজের রুমে। ঈশানী বোধ হয় ঘুমাচ্ছে। তাই তো নূর বেগম 3 ছেলের অপেক্ষায় তখনও বসে। ছেলেরা ফিরে আসতেই তিনি খাওয়ার কথা বললেন। রুদ্ধ জানালেও সে ফ্রেশ হয়ে এসে খাবে। ফলস্বরূপ নূর বেগম ছেলেকে বললেন। অদ্রিজা তখনও খায়নি, না তো খেয়েছে ওষুধ। জেদ ধরেছিল রুদ্ধ ফিরলেই খাবে। মেয়েটা এখনো খায়নি শুনতে যেন ক্লান্ত শরীরে খানিকটা রাগ এসে জমা হলো ছেলেটার। ব্যস্ত পায়ে হেঁটে গেল দোতলায় নিজের রুমের দিকে। দরজাটা ভেড়ানো আছে। ঠেলে ভেতরে ঢুকতেই যেন রুমটা অন্ধকার। চুপচাপ এগিয়ে রুমের আলো জ্বালাতে নজরে পড়ল মেয়েটা ফ্লোরে বসে আছে খাটের সাথে হেলান দিয়ে। আলোর দিশা চোখে পড়তেই মেয়েটা ফিরে তাকালো। স্বামীকে দেখে বোধহয় খুশি হলো কিছুটা। তবুও থমথমে কণ্ঠে আওড়ালো। আলো জ্বালাচ্ছেন কেন? আপনি জানেন না আলো জ্বালালে আমাদের ছেলেটা থাকতে পারে না? ও তো কেবল অন্ধকারে থাকতে পছন্দ করে। সেই যে জেল থেকে বের হওয়ার পর থেকে শুনে আসছে একটাই বাণী, তাদের ছেলে। এই মেয়েটা কি বোঝে না তাদের সন্তান জীবিত নেই? আর মেয়েটা কি বোঝে না বারবার এই শব্দ শুনলেই তার বুকের রক্তক্ষরণ হয়? তাছাড়া না খেয়ে এভাবে ফ্লোরে বসে আছে, ঠান্ডা লেগে যাবে না? এত রাতে পরিশ্রান্ত শরীরে এসব সহ্য হলো না। মস্তিষ্ক যেমন চিরবিড়িয়ে উঠল। নিজ জায়গায় দাঁড়িয়ে থেকে ভরাট কণ্ঠে শুধালো। খাবার খাওনি কেন এখনো? বলেছিলাম না দ্রুত কি ওষুধ খেয়ে ঘুমাতে। আর নিচে কি করছো? অদ্রিজা দন্ত দেখিয়ে বিস্তর হেসে জবাব দিল। এইখানে বসে খেলা করছিলাম তো ছেলের সাথে। আর ছেলে জেদ ধরেছিল আজ তার বাবা ফিরলে একসাথে খাবে। তাই তো আপনার ফেরার অপেক্ষায় ছিলাম। জবাবটুকু যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো। কষ্ট আর রাগটুকু মিলেমিশে একাকার হয়ে গেল রুদ্ধর। হঠাৎ এত রাগের উদয় হলো যে নিজের অস্তিত্ব হারিয়ে যেন সেই ভয়ঙ্কর রুদ্ধ হয়ে উঠল। হাতে ধরা ব্লেজারটা ছুঁড়ে ফেলল। হাতের কাছাকাছি থাকা একটা টেবিল ল্যাম্প থাকায় তা হাতে নিয়ে ছুঁড়ে ফেলল। তার নিচে পড়ে বিকট শব্দে ভেঙে একাকার হয়ে উঠল নিস্তব্ধ রুমটা। টেবিলটা পায়ের আঘাতে ফেলে দিল নিচে। স্বামীর হঠাৎ কার্যে অদ্রিজা কেঁপে উঠল। বসা থেকে দ্রুত উঠে দাঁড়ালো ভয়ে। ত্রস্ত পায়ে ছুটে এলো স্বামীর নিকট। ভয়ের মাঝেও জিজ্ঞেস করলো কম্পনজাত স্বরে। কি হয়েছে? এমন কেন করছেন? রেগে গেলেন কেন?
প্রশ্ন শুনে রেগে আগুন হলো ছেলেটা। দিক দিশা ভুলে শক্ত করে আঁকড়ে ধরল মেয়েটার এলোমেলো চুলগুলো, কাছাকাছি টেনে চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে আওড়ালো রুদ্ধ। কি হচ্ছে বুঝতে পারছিস না? নাটক করছিস? ফেরার পর থেকে একই কথা শুনে চলেছি, আমার ছেলে আমার ছেলে। জানিস না আমাদের সন্তান বেঁচে নেই? জানিস না সে ছেলে ছিল নাকি মেয়ে? এটা জানার সৌভাগ্য পর্যন্ত হয়নি আমাদের, তবু বলেছে সেই সন্তান নিয়ে। কেন? সন্তান তোর কাছে সব, আর আমি কি? বল, আমি কি তোর কাছে? এত জোরে ধরায় মাথা ব্যথা পেল মেয়েটা। হঠাৎ আক্রমণে যেমন ঘাবড়ে গেল, তেমন এসব কথা শুনে চোখ দুটো ভরে উঠল। কিছু পড়ার শব্দ পেয়ে তখনই নূর বেগম, রোনাক, নাসিম ছুটে এসেছে। পাশের রুম থেকে রায়াও ছুটে এসেছে। এই চিত্র দেখে বোধ হয় সবারই চোখ কপালে। নূর বেগম ভেতরে প্রবেশ করতে চাইল, তৎক্ষণাৎ রুদ্ধর গমগমের স্বর ভেসে উঠল। খবরদার, কেউ যদি আমাদের মাঝে কথা বলেছে তো এখান থেকে যাও সবাই। নূর বেগম সেখানেই থেমে গেলেন। কেউ গেল না তা বুঝতে পেরে রুদ্ধ আরো জোরে চিৎকার করে উঠল। যেতে বলেছি সবাইকে আমি। এক চিৎকারে সবাই তখনই দরজার সামনে থেকে সরে গেল। কেউই বোধ হয় বুঝলো না ছেলেটা বাড়ি ফিরতে কি এমন হয়েছে যে মেয়েটার সাথে এমন ব্যবহার করছে। এমন চিৎকারে অদ্রিজা আর কান্না আটকে রাখতে সক্ষম হলো না। ঝরঝর করে গড়িয়ে পড়ল অশ্রুদানা, ফুপিয়ে আওড়াতে চাইল। কি করছেন? লাগছে আমার ছাড়। মেয়েটাকে কথা শেষ করতে না দিয়ে রুদ্ধ নিজের মতো ভারী কি আওয়াজে বলতে শুরু করলো। একটু ধরতে বড্ড লাগছে, তাই না? আর আমার লাগে না? যখন তোকে অসুস্থ দেখি, ছেলে ছেলে বলে পাগলামো করতে দেখি, তখন লাগে না? আমাকে মানুষ বলে মনে হয় না তোর? তোর জন্য কি না করেছে আমি, আর বিনিময় কি পাচ্ছি? আমার থেকে সন্তান বেশি বড় হয়ে গেছে তোর কাছে, তাই না? ভালো আমিই বোকা। এখন বুঝছি তুই আমাকে ভালোই বাসিসনি। যদি বাসতিস তাহলে আমার চেয়ে সন্তান কখনোই তোর নিকট বড় হতো না। যে আমাকে ভালোবাসে না তাকেও আমার প্রয়োজন নেই। থাক তুই তোর সন্তান নেই। অনবরত কথাগুলো বলে অদ্রিজাকে ধাক্কা দিল রুদ্ধ। মেয়েটা ভারসাম্য হারিয়ে পড়ল গিয়ে নিচে। আশ্চর্যতার শেষ নেই যেন মেয়েটার। স্বামীর কথার আঘাত যেন তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তবে এটাও বোধহয় অনুধাবন করতে পেরেছে তার স্বামীও কষ্ট পেয়েছে, কিন্তু তার ভুলটা কোথায় সেটা যেন তখনও স্পষ্ট বুঝলো না। আবার বোধহয় বুঝলো যে তাদের দুজনের সন্তান কখনো ভূমিষ্ঠই হয়নি। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর পানে। স্বামীর রুদ্র রূপ দেখে একটা শব্দ উচ্চারণ করার সাহস হলো না। নীরবে কান্না করতেই দেখলো স্বামীর প্রস্থান। রুদ্ধ নিজের রাগকে সামাল দিতে রুম থেকে বেরিয়ে গেল। নয়তো জানা নেই এখানে থাকলে মেয়েটাকে আর কি কি ভাবে আঘাত করে বসবে। মাথা তার ঠিক নেই একদম। তার এই স্বভাবকেই সে বড্ড ঘৃণা করে। রুদ্ধ যেতেই দরজার ওপাশ থেকে রায়া দৌড়ে এলো ভেতরে। আঁকড়ে ধরল ভাবিকে। মেয়েটা পড়ে গিয়ে কেবল হয়তো হাঁটুতে ব্যথা পেয়েছে, কিন্তু কথার আঘাত সহ্য করতে না পেরে কেবল কেঁদেই চলেছে। রুদ্ধ নিচে এসে নিজের গাড়িতে চড়ে বসলো। ভাবলো একাকে কোথাও ঘুরে আসবে, কিন্তু গেল না। অতিরিক্ত গরম লাগায় গাড়ির এসি পাওয়ার বাড়িয়ে দিয়ে সেখানেই চুপচাপ বসে রইল। কেউ এগিয়ে এলো না তার নিকট। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে রাগটা খানিকটা কমে এলো। সেই সাথে বাড়ল অপরাধবোধ। কি করে পারলো মেয়েটাকে এভাবে আঘাত করতে? মেয়েটার এই রোগ তো তার জন্যই সৃষ্টি হয়েছিল, কিন্তু তারই বা কি করার ছিল? মেয়েটাকে রোজ এভাবে দেখাও তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কিভাবে বুঝাতো আর যে তাদের সন্তান বেঁচে নেই, যে সন্তানকে মেয়েটা রোজ দেখতে পায়? সময় আধা ঘন্টার অধিক গড়ালো। রাগ কিছুটা প্রশমিত হতেই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করলো। এবার আর কারোর দেখা পেল না। নিজের রুমে প্রবেশ করতেই দেখলো রায়া তার ভাবিকে নিয়ে সোফায় বসে আছে। মেয়েটা ননদের কাঁধে মাথা রেখে তখনও কান্না করছে। রুদ্ধকে দেখতে পেতে রায়া ভাবিকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অদ্রিজা বুঝতে পেরেও ঘুরে তাকালো না। ভয়ে নিজ জায়গায় কাচুমাচু হয়ে বসে রইল রুদ্ধ তা লক্ষ্য করে দীর্ঘশ্বাস ফেলল। চুপচাপ এগিয়ে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে তাকিয়ে রইল একান্ত রমণীর পানে। ঘড়িতে তখন 11:30টার অধিক সময়। নির্দেশ করছে খাওয়ার কথা ভুলে বসেছে ছেলেটা। মেয়েটা দূরে থাকা পছন্দ হলো না, ছোট করে ডেকে উঠল। কাছে আসো। ছোট ডাক কর্ণগোচর হলেও মেয়েটা নিজ জায়গা থেকে এক চুলও নড়ল না। তা দেখে রুদ্ধ না চাইতেও উচ্চ আওয়াজে বলে উঠল। কাছে আসতে বলেছি তোমাকে অদ্রিজা।
ভারী কি আওয়াজে মেয়েটা নিজ জায়গা থেকে উঠতে বাধ্য হলো। টলমলে পায়ে মেয়েটা এগিয়ে এসে দাঁড়ালো স্বামীর নিকট। রুদ্ধ তৎক্ষণাৎ বউয়ের কোমর আঁকড়ে ধরেই বসিয়ে দিল নিজের কোলের ওপর। অদ্রিজা টাল সামলাতে না পেরে আঁকড়ে ধরল রুদ্ধের বুকের নিকট জামাটা। রুদ্ধর গরম নিঃশ্বাস এসে বর্তালো তার নাক মুখ জুড়ে। কান্নার মাঝেও যেন কেঁপে উঠল এতে মেয়েটা। তা চক্ষুষ করে হাসল রুদ্ধ। আজও তার সামান্য স্পর্শ পেয়ে কুপকাত হয় মেয়েটা। সেই প্রথমের মতো। এত নাজুক কেন এই মেয়ে? প্রশ্ন করার ইচ্ছে হলো না, কেবল দুহাতের আজলায় মেয়েটার মুখটা নিয়ে ইচ্ছে মতো চুমো খেতে শুরু করলো। একা একা বিড়বিড় করে উঠল, আমাকে তো কষ্ট দাও কেন পাখি? বুঝতে পারো না তোমাকে এভাবে দেখার সাধ্য আমার নেই? বিড়বিড় করলেও তা যেন স্পষ্ট শুনতে পেল অদ্রিজা। অভিমান ভেঙে গেল মেয়েটার। ভয় দূরে পালালো। স্বামীর কষ্টটুকু উপলব্ধি করে পুনরায় ঢুকরে কেঁদে উঠল। বউয়ের এই অযাচিত কান্না পছন্দ হলো না রুদ্ধর। বউকে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। নিজ হাতে বউয়ের অশ্রুটুকু মুছে দিয়ে তাকিয়ে রইল বউয়ের টলমলে চোখ দুটোর পানে। অদ্রিজাও ঝাপসা চোখে তাকিয়ে স্বামীর পানে। রুদ্ধ আকস্মাৎ বলে উঠল, যদি আমাদের একটা সন্তান হয় তাহলে তোমার এই পাগলামো কমে যাবে পাখি। তাহলে চলো তোমাকে একটা বাচ্চা দিই। অদ্রিজা সম্পূর্ণ কথা শোনা বা বোঝার সময়টুকুও যেন পেল না। তার পূর্বেই রুদ্ধ আঁকড়ে ধরল বউয়ের অষ্টপুট। অগ্রাসী হলো রুদ্ধর স্পর্শ। স্বামীর স্পর্শ পেয়ে দিশেহারা হলো মেয়েটা। স্বামীর ছোঁয়ায় সুখ আর কষ্ট দুটোই অনুভব করলো। প্রথমেই সরাতে চাইল, কিন্তু সক্ষম হলো না। রুদ্ধ যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অগ্রাসন স্পর্শে উত্তেজনায়ও নিজেও স্বামীকে সায় জানালো। রুদ্ধর পাগলামি এতে আরও বৃদ্ধি পেল। ছেলেটার ওষ্ঠ স্পর্শ মেয়েটির অধর থেকে নেমে গলা, কাঁধ, এমনকি সর্বাঙ্গে ভরিয়ে তুলল। নিজেদের পোশাকের স্থান পেল এখানে সেখানে। 4টা বছরের দূরত্ব যেন এই রাতে পুরোপুরি মিটিয়ে নিল রুদ্ধ। রাত্রি গভীর হওয়ার সাথে দুজনের ভালোবাসার গভীরতাও বাড়ল। ভেসে গেল দুজন এক অদম্য উত্তেজনায়, যার সাক্ষী রইল কেবল জানালা গলিয়ে আসা জ্যোৎস্না শোভিত আলো আর রাতের নির্মল বাতাস, যা তাদের এই রাতটাকে আরো মধুময় করে তুলল।